দেখো আজকে এখন এই যে ক্লাসটা সেটা হচ্ছে সবার কমন ক্লাস। যারা পুরনো ক্যান্ডিডেট আছে তাদেরকেও দিয়েছি, যারা নতুন আছে তো ওরা তো আছেই। যে বেসিক ইংলিশের ক্লাস, এই ক্লাসটা। এবং আজকে যে শনিবার অ্যাকর্ডিং টু রুটিন, যে রুটিন আছে যে ম্যাথামেটিক্স, সেই ম্যাথামেটিক্সের ক্লাসটা সন্ধ্যাবেলা 7:45 থেকে হবে। এবার এই বেসিক ইংলিশের ক্লাস যেটা, সেখানে দেখো যে এইরকম মানে আজকে যে ট্রান্সলেশন করাবো বা যে জিনিস করাবো, এইগুলো ক্লার্কশিপে বলো বা মিসলেনিয়াসে তো আসবেই না। ক্লার্কশিপেও বেশ স্ট্যান্ডার্ডই থাকে, কিন্তু অনেক প্রচুর ক্যান্ডিডেট, যেটা আমি দেখেছি অভিজ্ঞতায় বা অনেকে স্বীকারও করেছে, বলেছে যে একদম সাধারণ জিনিস, সাধারণ মানে বেসিক জিনিসটাও, নলেজটাও নেই অনেকের ইংরেজিতে। মানে একদমই ভীতি আছে, ছোটবেলা থেকে বিশাল ফাঁকি মেরে এসেছে। তো সেই কারণে না শিখতে হবে প্রথম থেকেই, মানে যাদের টেন্স নিয়ে বা সেন্টেন্স স্ট্রাকচার এই সমস্ত জিনিস জিনিস নিয়ে সমস্যা আছে, তো এরকমই বেশ কিছু 7-8খান কি 10খানা ক্লাস দেব, তাহলে অনেকটা ইমপ্রুভমেন্ট আসবে। তো আর একটা জিনিস জেনে রাখো যে লিটারেচার, সাহিত্য, ইংলিশ হোক বেঙ্গলি হোক যাই হোক, এটা শুধুমাত্র গ্রামার ব্যাকরণ শিখে হয় না। ঠিক আছে, মানে হচ্ছে লেখাপড়া বলে তো এটা এই ক্ষেত্রে জানবে পড়া লেখা। মানে লিটারেচার হচ্ছে আগে তুমি পড়বে, ঠিক আছে, পড়তে পড়তে তোমার একটা আইডিয়া চলে আসবে, নতুন নতুন শব্দ শিখবে, নতুন নতুন লাইন শিখবে, বা ইংলিশ আর্টিকেল শিখছো সেখান থেকে দেখবে হয়ে যাবে। আমরা আগে হতো না যে আগে কোনো একটা প্যারাগ্রাফ, কঠিন কিছু প্যারাগ্রাফ মানে বুঝতে পারতাম না যতক্ষণ না একটা টিচার বলতেন, বা কোনো তোমার হচ্ছে ছাত্র বন্ধু বই বা হচ্ছে মানে বই, নোট বই না হলে মানে বুঝতে পারতাম না। কিন্তু এখন কি হয়েছে, সেই 11-12 পর্যন্ত পড়েছি, তারপরে প্র্যাকটিস করেছি, দেখো এখন মোটামুটি কি হয় যে কোনো একটা প্যারাগ্রাফ বলে আমরা বুঝতে পারি। কেন বুঝতে পারি? কারণ অনেক যে এক্সপিরিয়েন্স হয়েছে, এত বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, নতুন নতুন ওয়ার্ড শিখেছো। তো এই পুরো লিটারেচারের ব্যাপারটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করাটাই, মানে যার যত এক্সপিরিয়েন্স বেশি হবে, যে যত বেশি পড়বে লেখা, তার তত কোয়ালিটি ডেভেলপ হবে। নট অনলি শুধু কেউ যদি ভাবে যে আমি গ্রামার শিখবো দিয়ে রাইটিং শিখে যাবো, হবে না, কোনোদিনই হবে না। আবার যদি কেউ ভাবছে যে আমি নিজে নিজে লেখা প্র্যাকটিস করবো প্রতিদিন, তাও হবে না। আগে তোমার মধ্যে ব্ল্যাঙ্ক যদি থাকে, কিছুই যদি না থাকে, পুরোটা যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে নিজে নিজে লেখা যদি প্র্যাকটিস করো তাহলে ভুল লিখবে, আর ভুল লেখাটাই সারা জীবন থাকবে। তাই আগে তোমাকে ভালো কোনো বইকে ফলো করতে হবে বা কোনো টিচারের লেখা, সেই লেখাকে ফলো করতে হবে, তারপরে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। তাই প্রথম থেকেই কেউ শুধু যে আমি প্রথম থেকে প্রতিদিন লেখা প্র্যাকটিস করবো একটা করে রাইটিং বললে হবে না। যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে হবে না। তোমার মধ্যে যদি কিছুই নেই, বেসিক ক্লিয়ার নেই, সেন্টেন্স স্ট্রাকচার এখন করতে পারো না, তাহলে কি লিখবে? সেই মাই মাদার মাদার হু কুইনের মতো হয়ে যাবে। মানে একজনকে বলেছিল যে আমার মামা কেরানি, ঠিক আছে, এটা বাংলায় ট্রান্সলেট করতে বলেছিল ইংরেজিতে। তো আমার মামা, ও আবার কি হয়েছে, মামা ইংরেজি জানে না, তো সেই কারণে কি হয়েছে, দুটো মাদার মানে হচ্ছে মা, তাই দুটো মাদার বসিয়ে দিয়েছে, যে মাই মাদার মাদার। আর কে মানে হচ্ছে হু মানে কে, আর রানী মানে হচ্ছে কুইন। তো হচ্ছে মাই মাদার মাদার হু কুইন, এরকম ইংরেজি হয়ে যাবে। তো সেই কারণের জন্য আগে প্রথমে কদিন কি করবে, বিভিন্ন রাইটিং হোক, মানে বিভিন্ন বই হোক, যে বইগুলোতে লেখা আছে সেই বইগুলো একটা একটা রিপোর্ট রাইটিং দেখলে, কি একটা প্রেসি রাইটিং দেখলে, বা আমি যেগুলো পড়ালাম সেইগুলোকে নিয়ে আবার পড়লে, লিখলে, এইভাবে এখন প্র্যাকটিস করতে হবে। এখন নিজে নিজে লিখে প্র্যাকটিস করে লাভ নেই। আর যাদের, হ্যাঁ, যাদের মনে হচ্ছে যে বেসিক ক্লিয়ার আছে, অনেকদিন থেকে প্র্যাকটিস করছে, তাদের ঠিক আছে, তারা লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে এসআই হোক বা ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক, সব জায়গাতে কি আছে, রিপোর্ট রাইটিং আছে, প্রেসি রাইটিং আছে, ট্রান্সলেশন আছে। আর গ্রামারটা ক্লার্কশিপে নেই, কারণ ওটা প্রিলিমসে ছিল, প্রিলিতে ছিল। এবার রিপোর্টের যে ব্যাপার সেটা হচ্ছে কি, ক্লার্কশিপের ক্ষেত্রে 15 নম্বর। এসআই এ এখন বর্তমানে কি করছে, যে আগে 15 নম্বরই থাকতো, কিন্তু লাস্ট কিছু পরীক্ষাতে 10 নম্বর দিয়েছে। আর মিসলেনিয়াসের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং কত নম্বর থাকবে, 40 নম্বর। এবার ক্লার্কশিপে আর এসআই এর রিপোর্ট রাইটিং ইংলিশটা বিশেষ করে প্রায় অনেকটা একই রকমেরই থাকে, একই লেভেলের। কিন্তু মিসলেনিয়াসের যে রিপোর্টের টপিক, সেটা অনেকটা আকাশ পাতাল তফাৎ। মানে এখানে কোয়ালিটি বলো, ঠিক আছে, বা টপিক বলো, অনেকটা গুরুগম্ভীর ব্যাপার, বেশ জটিল। সেই জন্য মিসলেনিয়াসের আলাদা করে ক্লাস আছে, ওটা যারা আছো জানো, করবে। তারপরে যে প্রেসি রাইটিং এর কথা যদি বলো, তাহলে হচ্ছে ক্লার্কশিপ আর মিসলেনিয়াস প্রায় একই লেভেলের। এসআই মাঝে মধ্যে কঠিন পড়ে, যেমন হচ্ছে এক্সাইজটা একটু কঠিন পড়ে, এমনি ডব্লিউপি বা কেপির ক্ষেত্রে তুলনামূলক সহজ দেয়। তো সহজ কঠিন বলে দরকার নেই, কারণ প্রেসি লেখাটাই এমনিতেই কঠিন, অনেকে বুঝতে পারে না।
এই কারণে সব পরীক্ষাতে আছে, বেশি আমাদের তাই চেষ্টা করতে হবে। এবার সহজ আর কঠিন যাই হোক না কেন, আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে ইজি টু মডারেট টু হার্ড। তাহলে কি হবে, সব পরীক্ষায় কমন হবে। এবার মিসলেনিয়াসে হার্ড বলে তো আমি প্রথম থেকে হার্ড শুরু করব না, কারণ আগে ইজি শুরু করতে হবে, তারপরে মডারেট, তারপরে হার্ড। এবার ট্রান্সলেশন যদি বলে, ক্লার্কশিপের ক্ষেত্রে ট্রান্সলেশন থাকবে 20 নম্বর, এসআই এর ক্ষেত্রে আগে 15 নম্বর থাকতো, এখন 20 নম্বর দিচ্ছে, আবার চেঞ্জ হতেও পারে। মিসলেনিয়াসের ক্ষেত্রে হচ্ছে তোমার 20-20-40 নম্বর থাকছে ট্রান্সলেশন, সে ইংলিশ টু বেঙ্গলি বা হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ। এবং পার্থক্য একটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে এসআই এর ক্ষেত্রে এখন ইদানিং ওয়ান লাইনার কোশ্চেন থাকছে, মানে একটা একটা করে লাইন, ইন্ডিভিজুয়াল লাইন, মানে একটার সঙ্গে অন্য লাইনের কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের ক্ষেত্রে কি হবে, যে রিপোর্ট, মানে ওরা কোনোদিন প্যাটার্ন চেঞ্জ করবে না, এটুকু শিওর। হয় কোনো উপন্যাস থেকে বা ছোট গল্প থেকে তোমাকে তুলে দেবে। তাহলে সেই ক্ষেত্রে একদিকে যেমন সহজ, যে টেন্স এখানে একটাই অ্যাপ্লাই হবে, বা পাস্ট টেন্স যদি করো তাহলে পাস্ট টেন্সের হয়তো কোনোটা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট সেরকম হতে পারে। কিন্তু এসআই এর ক্ষেত্রে প্রত্যেকটা টেন্স তোমাকে চিনতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আবার ক্লার্কশিপ এর ক্ষেত্রে দেখা গেলো তুমি টেন্সটাই চিনতে ভুল করে গেলে, তাহলে পুরোটাই কেটে শূন্য পেয়ে যেতে পারো। তাই এদিক থেকে তুলনামূলক এসআইটা ইজি হতে পারে, 10টা আলাদা আলাদা সেন্টেন্স তুমি 2-3টে ঠিক করলে পরে নাম্বার পাবে। কিন্তু ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এমন হয় যে অনেকে 0 পায় 40-এর মধ্যে, বা খুব কম পেলে হয়তো 40-এর মধ্যে যদি বলো, বা 20-র মধ্যে যদি 20-তে হয়তো 4-5 এরকমও পায়। তো তুলনামূলক এটাই যে লিটারেচার বেঙ্গলি বা ইংলিশ যদি বলো, তাহলে হচ্ছে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসে অবশ্যই কঠিন এসআই এর তুলনায়। আর গ্রামার পার্ট, যেটা গ্রামার পার্ট মিসলেনিয়াসে থাকছে, তারপরে হচ্ছে তোমার এসআইও থাকছে। এবার এই যে গ্রামার পার্ট, ঠিক আছে, এসআই দেখবে যে এক একবার এক এক রকম আসে, কোনোবার ওয়ান ওয়ার্ড দিয়েছিলে, কোনোবার হোমোনিম দিয়েছিলে, কোনোবার সিনোনিম, কোনোবার ইডিয়াম দিয়ে সেন্টেন্স তৈরি করা, কোনোবার হচ্ছে হোমোনিম দিয়ে সেন্টেন্স তৈরি করা। ভয়েস চেঞ্জ ছিল, এবার হয়তো ন্যারেশন চেঞ্জ আসতে পারে। একবার দিয়েছিল বিভিন্ন পশু পাখি তাদের ডাক, তারপরে তাদের বেবির নাম, এবার হয়তো সিঙ্গুলার প্লুরাল দিতে পারে। তো এখানে কোনো মানে ঠাই ঠিকানা নেই যে কি দেবে না দেবে। মিসলেনিয়াসের ক্ষেত্রে যদি বলো, তাহলে মিসলেনিয়াসের ক্ষেত্রে গ্রামারে একবার ছিল, এর আগের লাস্ট যদি বলো তাহলে যে স্পেলিং টেস্ট ছিল, মানে শুদ্ধ বানান। তারপরে হচ্ছে ইডিয়াম ফ্রেজ দিয়ে হচ্ছে সেন্টেন্স তৈরি করা, আর হচ্ছে সেন্টেন্স এরর বা হচ্ছে এরর কারেকশন। এবার এখন তোমার সিনোনিম অ্যান্টোনিম দিতেও পারে, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ দিতে পারে, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড তৈরি করা, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করা, এরকম ধরনের জিনিসও দিতে পারে। মানে লাস্ট প্রিভিয়াস ইয়ারে যেটা এসেছে যে সেটাই আসবে, এটা ধরে বসে থাকলে হবে না। এই গ্রামার পার্টের মধ্যে যেটা যে 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 জিনিসগুলো হয় সবগুলো আমাদেরকে করতে হবে। এটা গেল সিলেবাসের কথা বললাম। এবার হচ্ছে বেসিক গ্রামার, তুমি যদি শিখতে চাও বেসিক গ্রামার, বা হচ্ছে তুমি সেন্টেন্স, দেখো যদি একটা রিপোর্ট রাইটিং করো, মানে এইরকম তো নয় যে বাংলার ক্ষেত্রে, হ্যাঁ বাংলার ক্ষেত্রে তুমি একটা রিপোর্ট লিখবে, তোমার মধ্যে যদি যথেষ্ট নলেজ জ্ঞান থাকে তাহলে তুমি লিখে দিতে দিতে পারবে, ফরম্যাটটা জানা থাকলে। আর রিপোর্ট কিন্তু ইংলিশের ক্ষেত্রে তোমার ধরো ইনফরমেশন তোমার মধ্যে আছে, তোমার মধ্যে ডেটা আছে, কিন্তু তুমি লিখতে পারবে না, কেন? কারণ সেন্টেন্স তৈরি করতে পারো না। প্রেসি রাইটিং এর তুমি ধরো বুঝতে পারলে যে আহ, মূল অন্তর্নিহিত মানেটা বুঝতে পারলে, কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারো না। ট্রান্সলেশনও সেন্টেন্স তৈরি করতে পারে না, অ্যাকচুয়ালি সেই কারণের জন্য যে 50 নম্বর বা 100 নম্বরের যাই হোক না কেন, যে সবটাই ট্রান্সলেশন ইংরেজির ক্ষেত্রে। কারণ তুমি ট্রান্সলেশন যদি সেন্টেন্স স্ট্রাকচার না করতে পারো, তাহলে রিপোর্টও লিখতে পারবে না, পেসিও লিখতে পারবে না। এবার দেখা গেলো যে রিপোর্ট কোনোটা হয়তো কমন চলে এলো, এবার কমন হলে হুবহু তো হুবহু কমন পাবে না, ওখানের যে পয়েন্ট সেই পয়েন্টগুলো আলাদা। তাই টু দা পয়েন্ট লিখতে হয়, মানে টু দা পয়েন্ট লিখলে পরে তুমি ভালো নাম্বার পাবে, অর্থাৎ ওরা কোশ্চেনে যেভাবে পয়েন্ট দিয়েছে বা যেভাবে লিখতে বলেছে সেই অনুযায়ী লিখতে হবে। তাই তুমি হুবহু মুখস্থ করা করে লিখে গেলেও তুমি ভালো ভালো মার্কস পাবে না, কারণ ওরা বুঝে যাবে যে এটা মুখস্থ করা জিনিসই। তো নিজে কিছুটা লেখার দক্ষতা অর্জন করতেই হবে। তাই সবার প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে টেন্স, কারণ কোন টেন্সে লিখবে, টেন্সের ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা দরকার। তারপর যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা জানা দরকার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা যেমন অনেকেই এই ব্যাপারটা বোঝে না, যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে কর্তা কর্ম আর হচ্ছে এই কর্তা কর্ম আর হচ্ছে ক্রিয়া, এই যে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে একটা সেন্টেন্সে। তারপরে হচ্ছে জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ, যদিও এটা পার্টস অফ স্পিচের মধ্যেই ভরা থাকছে, তাও আলাদা করে বলছি যে জিরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ
এই জিনিসটা তোমাকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ভীষণ কাজে দেবে। সিম্পল সেন্টেন্স, নাম সিম্পল হলে ওইটুকু জেনে রাখো যে সিম্পল সেন্টেন্স তৈরি করাই বেশি কঠিন। সিম্পল সেন্টেন্স তৈরি করাটা বেশি কঠিন। কম্পাউন্ড সেন্টেন্স তো সহজ, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সও হোয়েন ফোয়েন অ্যাজ বিকজ ওই সমস্ত দিয়ে হয়ে যায়, অসুবিধা নেই, কিন্তু সিম্পল সেন্টেন্স তৈরি করাই বেশি কঠিন। আর সেটা তৈরি করতে গেলে তোমাকে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এই ব্যাপারটা জানতে হবে। ক্লজ লিঙ্কারের ব্যাপার যদি শেখো তাহলে তুমি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা শিখে যাবে। আর এটাই বলেছে আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা। এটা আবার সরাসরি তোমার গ্রামার পার্টের মধ্যে পেয়ে যেতে পারো। ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ, এই ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জকে শুধু ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ হিসেবে নেবে না, দেখবে এই ব্যাপারটা যখন শিখে যাবে ট্রান্সলেশনে তোমার ব্যাপক অনেক হেল্প করছে। বা ভয়েস চেঞ্জ শিখবো কেন, কারণ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের যে ব্যাপার, কর্তৃবাচ্য কর্মবাচ্য, অর্থাৎ ইংরেজিতে যা গ্রামার আছে বাংলাতেও তাই আছে, বাংলাতেও সেই জিনিসই আছে। তাই যতক্ষণ না তারপরে তুমি তোমার মাতৃভাষাটাকে ক্লিয়ার করছো, ঠিক আছে, মাদার ল্যাঙ্গুয়েজটাকে তুমি যতক্ষণ না করছো ততক্ষণ তোমার ইংরেজিটাও তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে না। তাই কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এই ধারণাটাও তুমি বুঝবে, তবে তো ট্রান্সলেশন করো। ইডিয়মস, তারপরে যে সিনোনিম অ্যান্টোনিম, এই যে পার্টগুলো চলে এলো 7 থেকে, এইগুলো হচ্ছে সব ওই গ্রামার এসআইয়ের যে 20 নম্বর বা মিসলেনিয়াসের ক্ষেত্রে যে 30 নম্বর থাকবে ওইগুলোর জন্য ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ইডিয়াম সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড কারেক্ট স্পেলিং, তারপরে ফ্রেজাল ভার্ব প্রিপোজিশন সেন্টেন্স এরর সাফিক্স প্রেফিক্স। আরও কিছু থাকতে পারে, যেমন বললাম তোমার ওই সিঙ্গুলার থেকে প্লুরাল বা ওই রকম আরও জিনিস আছে কিছু, সেগুলো একটু করে রাখতে হবে। তাহলে একদম আমি বেসিক থেকেই শুরু করছি, প্রথম থেকে, ঠিক আছে, একদম আমি যার থেকে। যে প্রথমে যে জিনিসটা বললাম যে একটা সেন্টেন্সের কি হচ্ছে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হচ্ছে মাস্ট, তাই তো? মাস্ট নয়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চিনতে হবে একটা ট্রান্সলেশন করতে গেলে। তো সাবজেক্ট সাবজেক্ট মানে কি হচ্ছে, যে কর্তা, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাকে বলা হয় সাবজেক্ট। ভার্ব মানে বুঝতেই পারছো যে কাজ করা বোঝায়। এবার এই ভার্ব কি হচ্ছে, অনেক রকমের হয়, মেন ভার্ব হয়, তারপরে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, ক্রিয়াপদ মানে কাজ করা যেগুলোকে বোঝায়। আর অবজেক্ট, অবজেক্টের বাংলা কি হচ্ছে, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। মানে কর্ম বলতে কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় কর্ম। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে কর্ম। তাই বাংলা ইংরেজির মধ্যে পার্থক্য একটাই, যে ইংরেজিতে ইংরেজিতে ভার্ব মাস্ট, ইংরেজিতে ভার্ব অবশ্যই থাকবে, অর্থাৎ ভার্ব ছাড়া ইংরেজি হয় না। কিন্তু বাংলাতে ভার্ব নাও থাকতে পারে, বাংলাতে ভার্ব উহ্য থাকতে পারে। তো ওই উহ্য থাকা যেগুলো, ঠিক আছে, বাংলায় যে ভার্বগুলো উহ্য থাকে সেগুলোই হচ্ছে কি অক্সিলারি ভার্ব, মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব কোনগুলো, অ্যাম ইজ আর, মানে প্রথমে হচ্ছে অ্যাম। অ্যামের যদি বাংলা বলো তাহলে কি হবে, যে হই, হই অর্থে। যেমন আমি একজন জেলে, আমি একজন জেলে, ভার্ব এখানে উহ্য আছে মানে হই, আমি হই একজন জেলে। কিন্তু বাংলাতে তুমি হই কথাটা বলবেই না, বলা উচিত নয়, সেটা সৌন্দর্যের জন্য ভাষার বা ব্যাকরণগতভাবেও ভুল। ধরো আই এম এ ফিশারম্যান দিয়েছে ইংরেজিতে, তুমি বঙ্গানুবাদ করছো, তখন আমি হই একজন জেলে বলবে না, আমি একজন জেলেই বলবে। বা আমি একজন স্টুডেন্ট, আমি একজন টিচার, আমি একজন ছাত্র। তাহলে হচ্ছে আমি একজন জেলে মানে কি, আমি হই একজন জেলে, তাহলে কি আই অ্যাম এ ফিশারম্যান। ইজ, ইজ মানে কি, যে হয়, হয় অর্থে, যে লোকটি সৎ তার মানে কি লোকটি হয় সৎ, লোকটি সৎ মানে কি লোকটি হয় সৎ, হয় অর্থে, এবং কি হচ্ছে যে সিঙ্গুলার, অর্থাৎ এক বচন যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ইজ হবে। লোকটি সৎ মানে হচ্ছে দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি হয় সৎ। আর আর কি হচ্ছে, আর মানে হচ্ছে হয় অর্থে, সেটা হচ্ছে কি প্লুরাল, প্লুরাল, এবং সেই সঙ্গে হচ্ছে ইউ যদি বোঝায়, ইউ মানে তুমি হয় তোমরাও হয়, তো ইউ এবং প্লুরালের পরে কি হচ্ছে আর বসবে। যেমন তারা পরিযায়ী শ্রমিক মানে কি, তারা হয় পরিযায়ী শ্রমিক, তারা হয় পরিযায়ী শ্রমিক, তাহলে দে আর, তারা হয় দে আর। পরিযায়ী, পরিযায়ীকে কি বলা হয়, মাইগ্রান্ট বলা হয়। তাহলে যে দে আর মাইগ্রান্ট ওয়ার্কার্স বা হচ্ছে লেবারার্স। তাহলে আমি যার হলো, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড,
এই হ্যাজের মানেও কি, হ্যাজের মানেও হচ্ছে আছে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গুলার অর্থে, এক বচনের পরে কি হচ্ছে হ্যাজ হয়। হ্যাভ মানে হচ্ছে আছে, সেটা কি হচ্ছে আই, ইউ এবং হচ্ছে প্লুরাল, এদের পরে হচ্ছে হ্যাভ বসে। অর্থাৎ আই মানে আমি, ইউ মানে তুমি, আই, কিন্তু আই ইউ এবং হচ্ছে প্লুরাল যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তারপরে হ্যাভ বসে। আর হ্যাড, যেটা হ্যাড মানে কি, এটা পাস্ট টেন্স অর্থে, অর্থাৎ ছিল অর্থে হবে, ছিল অর্থে। যেমন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার আমার স্বপ্ন আছে, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার আমার স্বপ্ন আছে। এবার এই রকম ধরনের যখন ট্রান্সলেশন থাকে একটু বড়, আমরা সবসময় ট্রান্সলেশনের ভুল জিনিস কি করি, যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর মানে বাংলা পড়ি আর ইংরেজি করতে করতে যাই, তা করলে হবে না। যে আগে প্রথমে সাবজেক্ট খুঁজে নাও, সাবজেক্ট কোনটা, সেটা হচ্ছে কার স্বপ্ন, মানে কে দিয়ে প্রশ্ন করছে, আমার স্বপ্ন, তাই তো, তাহলে আমার আছে স্বপ্ন, আমার আছে স্বপ্ন। এটা নিশ্চয়ই জানো, আমি থেকে আমার, তুমি থেকে তোমার, সে থেকে তার, তারা থেকে তাদের, মানে আমার আছে মানে কি হবে আই হ্যাভ, তোমার আছে মানে কি হবে ইউ হ্যাভ, তার আছে মানে কি হবে যে হি হ্যাজ। তাহলে আমার আছে স্বপ্ন, তাহলে কি হয়েছে যে আই হ্যাভ, আমার আছে একটা স্বপ্ন, আমার আছে একটা স্বপ্ন, এরকম হয়, তাহলে আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম। সাব ইন্সপেক্টর হওয়া, ঠিক আছে, টু বিকাম, তাহলে কি হবে টু বিকাম এ সাব ইন্সপেক্টর, এ সাব ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হওয়ার আমার স্বপ্ন আছে। কেউ যদি এরকম ভাবে করে যে আই ওয়ান্ট টু বি এ, বলতেই পারে যে আমি হতে চাই, যে আই ওয়ান্ট টু বি এ সাব ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, লিখতেই পারো, অসুবিধা নেই, হবে। কিন্তু এখানে যেহেতু হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব দিয়ে করাচ্ছি, সেই কারণের জন্য এখানে এইভাবে লিখালাম। বিট্টুর একটি আকর্ষণীয় খেলনা গাড়ি আছে, তার মানে কি বিট্টুর আছে, বিট্টুর আছে, তাহলে কি হবে বিট্টু হ্যাজ, বিট্টুর আছে, বিট্টু হ্যাজ একটি আকর্ষণীয় খেলনা, বিট্টু হ্যাজ স্যার অ্যান্ড, ওটা যদি বিকামিং করা যেত, হ্যাঁ, মানে বিকামিং, মানে আই হ্যাভ এ ড্রিম অফ বিকামিং। বিকামিং টু এর পরে হবে না, তাহলে অফ বিকামিং করতে হবে। আই হ্যাভ এ ড্রিম অফ বিকামিং এ সাব ইন্সপেক্টর করতে পারো, সাব ইন্সপেক্টর হওয়ার। এখানে টু যেটা আছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে, আর অফ যদি তাহলে বিকামিং যদি করো তাহলে অফ বিকামিং করতে হবে। তাদের একটা বিশাল বড় বাগান আছে, তার মানে তাদের আছে, তাদের আছে একটি বিশাল বড় বাগান, তাহলে কি হবে যে দে হ্যাভ, তাদের আছে দে হ্যাভ এ বিগ গার্ডেন। তোমার প্রতি আমার একটা আস্থা ছিল, তোমার প্রতি আমার একটা আস্থা ছিল, দেখো ওইগুলো সব আছে আছে হলো। এবার এখানে কি হয়েছে যে ছিল অর্থে, তাহলে হ্যাড হবে। তাহলে তোমার প্রতি আমার একটা আস্থা ছিল, অর্থাৎ আমার ছিল একটা আস্থা, আমার ছিল একটা আস্থা, তাহলে আমার ছিল আই হ্যাড, আই হ্যাড এ ট্রাস্ট, বা বলতে পারো রিলায়েন্স, রিলায়েন্স মানে হচ্ছে কি আস্থা। তো যে আই হ্যাড ট্রাস্ট ইন ইউ, ট্রাস্টের পরে প্রিপোজিশন ইন হয়, আই হ্যাড এ ট্রাস্ট ইন ইউ। বা রিলায়েন্স যদি করো তাহলে যে রিলায়েন্স অন ইউ। এবার এইটা এরকম স্যার ভাবে আছে, কেউ যদি এরকম করো যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আই ট্রাস্টেড ইউ যদি করে দাও তাহলে অসুবিধা নেই, আই বিলিভড ইউ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, করতেই পারো, অসুবিধা নেই। বলছি স্যার ওটা ইন না অন, এটা আমি মানে ইন মানে অন হবে না, এটা মনে হচ্ছে ট্রাস্ট, জাস্ট অন ট্রাস্ট ইউ হলে এরকম। ট্রাস্ট ইন, ঠিক আছে, আর রিলায়েন্স অন, ট্রাস্টটা দিলে ইন, ট্রাস্ট ইন হয়, আর রিলায়েন্স দিলে রিলায়েন্স অন। স্যার হুম, বলছিলাম যে আগে যেটা আপনি, হ্যাঁ মানে এটা তো কোনো একটা ডিপার্টমেন্টের মধ্যে বোঝাচ্ছে না, ওই হ্যাঁ কারণে হ্যাঁ, ইন তো। এ বোঝাতে, হ্যাঁ এ বোঝাতে হয় ইন। এটা দেখো পার্সন। আচ্ছা, এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট বা এই ব্যাপারগুলো পড়ানোর আগে আমি এখানে আরেকটুকু চলে আসছে এই পয়েন্টটাই, যে তোমরা এবার এখানে বলবে, হয়তো এটা আগে করিয়ে থাকতে পারি যারা ওল্ড পুরোনো ক্যান্ডিডেট, তো প্র্যাকটিস হয়ে যাবে, যে এগুলো তোমরা বলবে, মানে এই অক্সিলারি ভার্ব যেগুলো আমরা করলাম আমি যার এখানে সেইগুলো দিয়ে আছে। তো বলে যে প্রতাপ বাবু ভীষণ অদ্ভুত মানুষ,
প্রতাপ বাবু ভীষণ অদ্ভুত মানুষ। তাহলে এরকম বাবু যদি থাকে তাহলে মিস্টার দিয়ে বলবে, ঠিক আছে, যে মিস্টার প্রতাপ হয় একজন অদ্ভুত মানুষ, তাই তো? তাহলে মিস্টার প্রতাপ ইজ অদ্ভুত ইংরেজি কি? স্ট্রেঞ্জ। peculiar. স্ট্রেঞ্জ। তাহলে প্রতাপ, মিস্টার প্রতাপ ইজ এ স্ট্রেঞ্জ পারসন, স্ট্রেঞ্জ পারসন। বা আর একটা অদ্ভুত হয় কি বলেছি, কুয়ার। কুয়ার মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে, কুয়ার মানে হচ্ছে অদ্ভুত। আমি খুব চাপা স্বভাবের, এই যে আমি খুব চাপা স্বভাবের এইভাবে বলেছে, তুমি এবার এইভাবে যদি ট্রান্সলেশন খুঁজতে যাও বেশি জটিল হয়ে যাবে। আমি যদি এরকম বলি যে আমি খুব চাপা, তাই তো, মানেটাও এটাই যে চাপা স্বভাবের মানে কি, আমি খুব চাপা। চাপা মানে কি, কথা যে কম বলে, ঠিক আছে, কথা বলে না, অল্প কথা বলে। Introvert. হ্যাঁ, ইন্ট্রোভার্ট বলতে পারো। বা হচ্ছে আই অ্যাম ভেরি, আর একটা জিনিস বলে খুব সহজ, সেটা হচ্ছে রিজার্ভ, ঠিক আছে, রিজার্ভ। রিজার্ভ বলে, RESERVED, রিজার্ভ। বা ট্যাকিটুন বলে, TACITURN। বা ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট মানে ইয়ে, জানো যে বেশি কথা বলে। বেশি কথা বলাকে বলা হয় টকেটিভ। তারপরে হচ্ছে তোমার গ্যারোলাস। আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, মানে আমি স্যার হই পরে একজন কি দক্ষ লাস্ট ইঞ্জিনিয়ার। আই দেখো এই যে রিজার্ভ যেটা দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কেমন চাপা স্বভাবে, তাই সেই ক্ষেত্রে এফে কিছু দিইনি, মানে আই অ্যাম ভেরি রিজার্ভ তাই বলেছি। আর যদি তুমি মানুষ বা ব্যক্তি বলো তাহলে সেই ক্ষেত্রে আই অ্যাম এ ভেরি, তোমার রিজার্ভ পার্সন যদি বলো তাহলে এখানে একটা লাগাতে হবে, আই অ্যাম এ ভেরি রিজার্ভ পার্সন। আর এখানে যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে হচ্ছে কেমন রিজার্ভ, সেই কারণের জন্য কোনো কিছু বসালাম না, ঠিক আছে। আবার ওখানে পার্সন পার্সন বলা দরকার কেন, আই তো দেওয়া আছে এখানে। এবার দেখো যে আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার মানে কি, আমি হই, তাহলে হচ্ছে আই অ্যাম, আই অ্যাম। I am এবার an দেখো যে দক্ষ ইংরেজি অনেক হয়। ইয়ান তুমি এক এক্সপিরিয়েন্স বলতে পারো, যে হচ্ছে এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার। বা স্যার অ্যাডাপ্ট। অ্যাডেপ্ট, ADEPT, অ্যাডেপ্ট মানে হচ্ছে, বা হচ্ছে কি স্কিল্ড, স্কিল্ড মানে স্কিলড। হচ্ছে দক্ষ, অনেকগুলো আছে। কিন্তু স্কিল যদি দাও তাহলে অ্যান করবে না, আই অ্যাম এ স্কিল্ড ইঞ্জিনিয়ার। স্যার ডেক্সটোরাস মানেও তো দক্ষ। অ্যাম্বিডেক্সটেরাস বলে, মানে হচ্ছে যার সব্যসাচী, দুই দিকে সমান চলে, ওটা একটু বেশি অন্যরকম হয়ে গেল। একটা জিনিস জানবে, By দেখবে যে সেই মশা মারতে কামান দাগার মতো করবে না, মানে যে জিনিসটা প্রচলিত, মানে দক্ষ বলতে এক এক্সপিরিয়েন্স বলে না, এক্সপিরিয়েন্স আছে কিনা, তারপরে স্কিল আছে কিনা, বা অ্যাডেপ্ট মানে এই রকম যে চলতি যে ওয়ার্ডগুলো থাকবে সেইগুলো ব্যবহার করবে, মানে এরকম ভাববে না যে আমি একটা নতুন অন্য শব্দ জানি এটা আমি প্রয়োগ করে দিই, এরকম কখনোই ভাববে না। অর্থাৎ যে ওয়ার্ড প্রচলিত, যেগুলো মানানসই সেইগুলোই দেবে। লোকটি একজন অসভ্য, তাহলে লোকটি হয় একজন অসভ্য, তাই দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ এ। বা যদি সিভিলাইজ, সিভিলাইজ মানে হচ্ছে সভ্য, অসভ্য কি হবে, আনসিভিলাইজ, তাহলে দ্য ম্যান ইজ অ্যান আনসিভিলাইজড। nature হবে না স্যার, nature person. হ্যাঁ, অনেক হবে। তারপরে হচ্ছে বারবেরিয়ান বলতে পারো, বারবেরিয়ান মানে হচ্ছে অসভ্য। তারপরে হচ্ছে ডিবচ মানে নোংরা বা অসভ্য বলা হয়, সেটা বলতে পারো। কৃষি স্যার ভারতের আনকালচারও তো বলা যায়। হ্যাঁ হ্যাঁ, কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস, কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস, মানে কি কৃষি হয় জাতীয় আয়ের একটি বড় উৎস, ঠিক আছে, ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস। তাহলে কৃষি হয় মানে কি এগ্রিকালচার, এগ্রিকালচার হয় মানে ইজ it's একটা বড় উৎস, এগ্রিকালচার ইজ এ a মেজর সোর্স। দেখো এই যে কিছু কিছু ব্যাপার থাকে বাংলা ইংরেজি যে সেন্স, এগ্রিকালচার মানে বুঝতে পারছো কৃষক, মানে কৃষি যে ব্যাপারটা একটা ভাস্ট, মানে অনেক বড় একটা ফিল্ড, একটা অনেক বড় একটা ক্ষেত্র। এইরকম ধরনের যখন কিছু বলা হবে সেই ক্ষেত্রে বড় বা বিশাল অর্থে মেজর কথাটাকে ইউজ করবে, ঠিক আছে। মেজর আর মাইনর মানে যে ক্ষুদ্র সেটা ব্যবহার করবে। বিগ ওরকম করবে না। বিগ কি, ধরো একটা বড় মাঠের কথা বলছে, একটা বাগানের কথা বলছে পার্টিকুলার, সেই ক্ষেত্রে সেখানে হয়তো বিগ বলে, বা বড় একটা গাছ বলছে। আর এটা একটা যেহেতু বিস্তৃত মানে একটা অংশ, সেই কারণে জন্য মেজর বলবে, যে এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স অফ ভারতের জাতীয় আয়ের, ঠিক আছে, অফ। ইন্ডিয়ান ন্যাশনাল Indian হ্যাঁ, national তাহলে income. করবে অফ, যেটা বসালাম, আচ্ছা এখানে বলি দিয়ে বলছি, অফ ইন্ডিয়াজ
ন্যাশনাল ইনকাম, অফ ইন্ডিয়াজ ন্যাশনাল ইনকাম। এবার দেখো বলবে যে হয়তো অপ বসালাম, আবার অ্যাপোস্ট্রফি কেন বসালাম? কারণ বাংলায় এখানে দুটো এর দেওয়া আছে, ভারতের জাতীয় আয়ের, ভারতের জাতীয় আয়ের। তাই এই অফ যেটা সেটা হচ্ছে জাতীয় আয়ের বোঝাবার জন্য, ঠিক আছে, আর ভারতের বোঝাবার জন্য ইন্ডিয়াস, তাই অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম। আবার দুটো অফ যদি তুমি লাগাতে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এরকম করতে হতো যে এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স, ঠিক আছে, মেজর সোর্স অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। ওটা শুনতে একটু বেশি খারাপ লাগে, ডবল পরপর অফ দেওয়া মানে। তার মানে এরকম যখনই দেখবে দুটো ইয়ের বোঝাচ্ছে, অফ বোঝাচ্ছে, একটা অফ দেবে আর একটা কি করবে, অ্যাপোস্ট্রফি দেবে, যে অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম। গঙ্গা ভারতের একটি পবিত্র নদী। তাহলে যেগুলো ইউনিক থিং বোঝায় বা কোনো গ্রন্থ, তারপরে হচ্ছে পাহাড় পর্বত, সেগুলোতে জানো যে দ্বীপ বসে, তাহলে হচ্ছে দা গ্যাঞ্জেস ইজ এ স্যাক্রিড রিভার অফ ইন্ডিয়া। এই বাকি দুটো করাচ্ছি না, গীতা বা কোরআন যে দুটো দেওয়া আছে সেম একই জিনিসই, ওখানে পবিত্র লেখা আছে, তাই করে নেবে। গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী, তাহলে গান্ধীজি ছিলেন। আচ্ছা, এখানে অক্সিলারি ভার্ব যখন বসাই আমি যার, ওয়াজ ওয়ার ছিল, ওয়াজ ওয়ারটা মনে হয় বাদ গেছে নাকি, বলিনি? হ্যাঁ হ্যাঁ, ওয়াজওয়ার থাকে না। যাই হোক, ওয়াজ ওয়ারটা বাদ গেছিল, তো এখানে ওয়াজ ওয়ারের ব্যাপারটা আসবে, যে ওয়াজ মানে হচ্ছে ছিল, ওয়ার মানে হচ্ছে ছিল, তো ওয়ারটা কি হবে, প্লুরাল ফর্মে বা ইউর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী, তাহলে গান্ধীজি ওয়াজ, পূজারীকে ইংরেজিতে কি বলা হয়? গান্ধীজি ওয়াজ দ্য ওয়ার্শিপার, ওয়ার্শিপার অফ নন ভায়োলেন্স। আমাদের একটি লৌহ শিল্প আছে, তার মানে আমাদের আছে একটি লৌহ শিল্প, উই হ্যাভ, তাহলে উই হ্যাভ অ্যান আয়রন ইন্ডাস্ট্রি, উই হ্যাভ অ্যান আয়রন ইন্ডাস্ট্রি। রোহিতের কম্পিউটারের পাশাপাশি একটা ল্যাপটপ আছে, রোহিতের কম্পিউটারের পাশাপাশি একটা ল্যাপটপ আছে, তাহলে রোহিতের আছে, রোহিত হ্যাজ, তাহলে রোহিত হ্যাজ কম্পিউটারের পাশাপাশি ল্যাপটপ আছে, কম্পিউটারটা আগে প্রেফারেন্স দিচ্ছে, মানে রোহিত হ্যাজ এ কম্পিউটার, রোহিত হ্যাজ এ কম্পিউটার, পাশাপাশি কি আমরা কি বলি, বিসাইডস, বিসাইডস, Besides, বিসাইডস এ ল্যাপটপ। ল্যাপটপ। তাহলে হচ্ছে আমাদের যেটা অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড, ঠিক আছে, এইগুলো দিয়ে আমাদের কমপ্লিট হলো। এবার আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে প্রেজেন্ট, মানে টেন্স অনুযায়ী, টেন্স যেন প্রেজেন্ট, পাস্ট হচ্ছে আর ফিউচার, তিনটে পার্ট। এবার সেই টেন্সে আসার আগে যেটা বলেছি, পার্সনটা জানতে হবে, যে ফার্স্ট পার্সন মানে কি আমি, আমরা, আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, আর থার্ড পার্সন হচ্ছে বাদ বাকি যা আছে, যে হি বা সি, তারপরে হচ্ছে দে, আর বাদ বাকি নাম টাম যা আছে, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এবার এই প্রেজেন্ট ইনডিফিনাইট যেটা হচ্ছে, মানে কি, যে এই দেখবে সব থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট এটার প্রয়োগ সব থেকে বেশি, সেই কারণে জন্য এটা দিয়ে অনেক প্রচুর সেন্টেন্স, মানে সেন্টেন্স স্ট্রাকচার করাবো। কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট বলে বিশেষ ক্ষেত্রে যেগুলো আমরা প্রেসি রাইটিং লিখি, প্রেসি রাইটিংটা বেশিরভাগ ক্ষেত্রে পাস্টই হোক যাই হোক না কেন প্রেজেন্টটাই লিখতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং ট্রান্সলেশনও প্রেজেন্ট অর্থেই বেশি হয়, হয় তোমার সিম্পল প্রেজেন্ট হতে পারে, না হচ্ছে সিম্পল পাস্ট হতে পারে, তাই এই ব্যবহারটাই সব থেকে বেশি হয়। তো প্রেজেন্ট ইনডিফিনাইট কি হচ্ছে, যে বর্তমানকালের সাধারণ ঘটনা বা চিরন্তন সত্য, মানে প্রতিদিনের অভ্যাসগত ঘটনা বা প্রতিদিনের ঘটনা বা কোনো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এই সমস্ত জিনিসগুলো বোঝাতে কি হয়, যে প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার হয়। তো এর স্ট্রাকচার সবাই জানো, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর স্পেশাল কেস কি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এটা আমরা জানি অনেক সময়, কিন্তু যখন লিখি দেখবে, ট্রান্সলেশন করবো বা কোনো রাইটিং লিখবো, তখন ভুলে যাই, দিয়ে গন্ডগোলটা, মানে এসটা আমরা দিই না, তো এটা মনে রাখতে হবে। তো প্রথম সেন্টেন্স যেটা আছে দেখি, যে তারা মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, তারা মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে,
তাহলে হচ্ছে দে তারা, তারপরে খেলে ভার্ব কোনটা হচ্ছে প্লে, যে দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড মাঠে, ইন দ্য ফিল্ড এভরিডে, বা দে প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড, এভরিডে ইন দ্য ফিল্ড। এবারে যে জিনিসটা শেখাবো দেখো, যে এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি তোমার ইন্টারোগেটিভ পড়তে হয় যে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, তাহলে যখন প্রেজেন্ট ইনডিফিনাইটের আমরা করছি, প্রেজেন্ট ইনডিফিনাইটে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ এয়ার হ্যাভ হ্যাজ কোনো অক্সিলারি ভার্ব নেই। সেই জন্য এই ক্ষেত্রে আমার কি করতে হবে, ডু বা ডাজকে নিয়ে আসতে হবে। যদি দেখো ভার্বের শেষে এস বা ইয়েস আছে তাহলে ডাজ, আদারওয়াইজ কাকে লাগাতে হবে, ডুকে লাগাতে হবে। যে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, তাহলে যখন ইন্টারোগেটিভ করবো, ইন্টারোগেটিভ করা মানে অক্সিলারি ভার্ব আগে আসে, তো অক্সিলারি ভার্ব নেই বলে ডু বসাবো। তাহলে কি হবে, যে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, তাহলে ডু দে প্লে ক্রিকেট, ডু দে প্লে ক্রিকেট এভরিডে ইন দ্য ফিল্ড। তারা মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না, তারা মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না। তাহলে কি হবে, যে দে ডু নট, দে ডু নট প্লে ক্রিকেট। তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না, অর্থাৎ এই সেন্টেন্সটা যেটা, সেটা হচ্ছে নেগেটিভের ইন্টারোগেটিভ, নেগেটিভের ইন্টারোগেটিভ, যে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে না, মানে যেটা আমরা নেগেটিভ সেন্টেন্স করলাম তার আগেটা, যে দে ডু নট প্লে ক্রিকেট, এইটাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব আগে দিতে হবে, মানে হচ্ছে ডু দে নট, ডু দে নট, সরি এখানে দে ডু নট প্লেটা বাদ গেছে, যে ডু দে নট প্লে ক্রিকেট। এবার অবশ্যই অনেকজনের মধ্যে একটা কনফিউশন হতে পারে যে ডু দে নট হবে নাকি ডু নট দে হবে, তো পরেরটা বললেই ক্লিয়ার হয়ে যাবে। মালিনী চায়ের তুলনায় কফি পছন্দ করে, মালিনী চায়ের তুলনায় কফি পছন্দ করে। এই সেন্টেন্সটা নেওয়ার পেছনে যুক্তি হচ্ছে, একে তো এটাকে একটা প্রেজেন্ট ইনডিফিনাইটের সেন্টেন্স হিসেবে বোঝাচ্ছি, আর একটা জিনিস যখন তুলনায় পছন্দ করা বোঝায় সেই ক্ষেত্রে আমরা ভার্ব কি নেব, প্রেফার করা, প্রেফার। আর প্রেফার থাকা মানে এই ক্ষেত্রে দ্যান বসে না, কি বসে, প্রিপোজিশন টু বসে। টু। তাহলে হচ্ছে মালিনী চায়ের তুলনায় কফি পছন্দ করে, মানে হচ্ছে কি মালিনী প্রেফার্স, তাই তো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে কি হলো, প্রেফার্স হলো, যে হচ্ছে মালিনী প্রেফার্স কি, কি পছন্দ করে, চায়ের তুলনায় কফি পছন্দ করে, মানে কফিকে প্রায়োরিটি দেওয়া হয়, তাই মালিনী প্রেফার্স কফি, মালিনী প্রেফার্স কফি টু টি। এবার কি হয়েছে, মালিনী চায়ের তুলনায় কফি পছন্দ করে না, অর্থাৎ না বাচক করছি, না অর্থ করছি, তাহলে কি করব, যে মালিনী প্রেফার্স ছিল, ভার্বের শেষে এস আছে, সেই কারণে কি করব, ডাজ নট, তাহলে হচ্ছে মালিনী ডাজ নট। এবার যেহেতু ডাজ বসিয়ে দিয়েছি আর প্রেফার্স হবে না, এবার প্রেফারই হবে, তাহলে যে মালিনী ডাজ নট প্রেফার কফি টু টি। এবার পরেরটা আছে, মালিনী কি চায়ের তুলনায় কফি পছন্দ করে, জিজ্ঞাসা চিহ্ন, মানে অক্সিলারি ভার্ব যদি আগে দিই তাহলে কি হবে, যে ডাজ, তাই তো, যে ডাজ মালিনী, ডাজ মালিনী প্রেফার কফি টু টি। কিন্তু এই সেন্টেন্সটা দেখো, যে মালিনী কি চায়ের তুলনায় কফি পছন্দ করে না, মালিনী কি চায়ের তুলনায় কফি পছন্দ করে না, এই ক্ষেত্রে কি হবে, ডাজ নট একসঙ্গেই বসে যাবে, যে ডাজ নট মালিনী প্রেফার কফি টু টি। তাহলে ভালো করে দেখো, যে এখানে যখন মালিনী কি চায়ের তুলনায় কফি পছন্দ করে না এটা যখন বললাম, তখন কি হলো, যে ডাজ নট একসঙ্গেই বসে গেল, মানে প্রথমেই বসে গেল। আর যখন এখানে বলেছিলাম যে তারা কি প্রতিদিন মাঠে ক্রিকেট খেলে না, এখানে দেখো যে ডু দে নট হয়েছে, মানে ডু নট দে হয়নি। তাহলে কেন হচ্ছে পার্থক্য, পার্থক্য হচ্ছে সাবজেক্টের পার্থক্য, অর্থাৎ এখানে তারা, তারা মানে হচ্ছে কি প্রোনাউন, আর এখানে মালিনী যেটা আছে, মালিনী হচ্ছে কি নাউন। তাই এই কারণের জন্য নাউন যদি থাকে তাহলে হচ্ছে নাউনের আগে, নাউনের আগে নট,
আর প্রোনাউনের পরে নট। এবার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা অনেক সময় শর্টকাটে ডাজেন্ট বা ডোন্ট